আমরা যেখানে ছিলাম যে RBC have hemoglobin, red color, iron containing complex protein and hence color এবং নাম এই কারণে করা হয়েছে হিম এবং গ্লোবিউলিন। ঠিক আছে, হিম মানে হচ্ছে আয়রন, দ্যাট ইজ রেড কালার। হেলদি ইন্ডিভিজুয়াল হ্যাভ কত? 12 থেকে 16 গ্রাম। ভালো করে বোঝো, হিমোগ্লোবিন ইন এভরি 100 ml অফ ব্লাড। তাহলে একটি হেলদি মানুষের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম থাকলে ঠিক আছে। মেনলি ফিমেলের ক্ষেত্রে সেটা হয়, ফিমেল যারা অ্যাডাল্ট 12 থেকে 14। যদি কোনো কারণে 100 ml 7-এর নিচে নেমে যায় তখন অ্যানিমিয়া দেখা দেয়। আর মেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 14 থেকে 16 থাকে নর্মালি। ঠিক আছে, তাহলে 12 থেকে 16 সেই হিসাবে কিন্তু আমরা হিসেব করেছিলাম যখন আমরা পড়েছিলাম, তোমার ব্রেদিংয়ে পড়েছিলাম কি না, 100 ml ব্লাডে কত থাকে না 15 গ্রাম আমরা পড়েছিলাম হচ্ছে হিমোগ্লোবিন থাকে। সেই জন্যই যেহেতু 1 গ্রাম হিমোগ্লোবিন বহন করতে পারে কত না 1.34 হচ্ছে তোমার অক্সিজেন। সেই জন্য আমরা পেয়েছিলাম যে 100 ml ব্লাড কত না 20 ml অক্সিজেন বহন করতে পারে। এটার সঙ্গে এটা গুণ করলেই আমরা সেটা পেয়ে যাই। যাই হোক, তো এইখানে কিন্তু সেই হিসেবটা দেখানোর জন্যই কিন্তু আমি এখানটা আসলাম। 12 থেকে 16 মোটামুটি 15 গ্রাম আমরা ওইখানে পড়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা এখানে দেওয়া হলো। হিমোগ্লোবিন মলিকুলস প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন ট্রান্সপোর্ট রেসপিরেটরি গ্যাসেস পড়ে এসছি আমরা জানি। RBC অ্যাভারেজ লাইফ স্প্যান 120 ডেজ, এটা ছোটোবেলার থেকে জেনেছি। আফটার হুইচ আর ডিস্ট্রয় ইন, কোথায় ডিস্ট্রয় হয় না স্প্লিন ডিস্ট্রয়, তাকে বলে কবরখানা, গ্রেভিয়ার্ড ইন RBC। কেন হয়, কেন ওখানেই হয়, অন্য কোনো জায়গায় হয়? তার একটা বিশেষ কারণ আছে। কারণ আগেই বলেছি যে স্টিফ হয়ে যায়। দেখো, আফটার 120 ডেজ প্রোটিন প্রেজেন্ট ইন RBC, হিমোগ্লোবিন প্রোটিন, গ্লোবিন যে প্রোটিন থাকে স্টিফ, নন ফ্লেক্সিবল, অ্যান্ড দ্য ক্যাপিলারিজ প্রেজেন্ট ইন স্প্লিন আর স্মল ইন ডায়ামিটার দেন RBC থেকে অনেক ছোটো হয়। সো অনলি ফ্লেক্সিবল, মানে যারা 120 দিনের কম তারা ফ্লেক্সিবল, ক্যান পাস আউট, আদার্স আর ডিস্ট্রয়েড। যেটা পাস করতে পারবে না সেটাই ওখানে মারা যাবে। ঠিক আছে, তারপরে কী হবে, হিম অংশ আলাদা যাবে, গ্লোবিন অংশ আলাদা যাবে। পরপর পার্টগুলো, এগুলো তোমাদের সিলেবাসে নেই, তবু আমি একটু জানি দেখিয়ে দেবো। এইটা আমরা অবশ্যই মনে রাখবো, ভুলবো না কখনো। ডায়ামিটার কত 7.5 মাইক্রোমিটার, আর বেশি যদি দেখি অনলি 2, কিন্তু 5 মাইক্রোমিটার এর মধ্যে দিয়ে পাস করতে পারে RBC। কারণ কি না, সে ফোল্ড করতে পারে নিজেকে। রেড ব্লাড সেল বাই নাম্বার কি বলছে, 2 থেকে 3 মিলিয়ন, তার মানে 20 থেকে 30 লক্ষ RBC মেড ইচ সেকেন্ড, প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে কত তৈরি হয়, 2 to 3 মিলিয়নস, 20 লক্ষ থেকে 30 লক্ষ RBC তৈরি হচ্ছে। দেয়ার আর মিলিয়নস অফ RBC ইন 1 ড্রপ অফ ব্লাড। তাহলে একটা ড্রপে কত RBC থাকতে পারে। নেক্সট, RBC টেক্স 20 সেকেন্ড টু সার্কুলেট দ্য বডি ওয়ান টাইম। তার মানে একটি RBC টোটাল বডিকে সার্কুলেট করে আসতে মাত্র সময় নেয় 20 সেকেন্ড। এটাও মনে রাখার মতন। RBC সার্কুলেট ফর, এটা তো আমরা জানি 120 দিনের জন্য হলো। আর 1 RBC কন্টেন 1 মিলিয়ন মলিকুলস অফ অক্সিজেন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ অক্সিজেন বহন করার ক্ষমতা রাখে। খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা টার্মই, যদি পারো মনে রেখো। নেক্সট, এইটা হচ্ছে একই কথা, ব্লাড কর্পাসেল যে ডোন্ট ফলো সেল থিওরি কথাটা বলেছি। রেড ব্লাড কর্পাসেল রেশিও কত 600, এইটা মনে রেখো, 600:1। কারণ 55 লক্ষ ইস টু 55 লাখ ইস টু
8,000 যা হবে দেখবে মোটামুটি তোমার এই জায়গাটায় আসবে। তো ম্যামালাইন আরবিসি আর বাইকনকেভ সার্কুলার নন নিউক্লিয়েটেড, ঠিক আছে, এটা একটু দেখো, এটা মোটামুটি দেখো, এগুলো এক্সট্রা আমি দিয়েছি। আরবিসি এখানে যেটা বলছি অ্যাট দ্য টাইম অফ অরিজিন নিউক্লিয়াস প্রেজেন্ট, যেটা বললাম তখন, কিন্তু ডিজেনারেট করবে ম্যাচুরেশন প্রসেসে, সেটা আমি দেখাচ্ছি। বাইকনভেভ শেপস আরবিসি ইনক্রিজ সার্ফ এরিয়া, বাইকনভেভ বলে ইনক্রিজ করে দিতে পারলো সার্ফেস এরিয়াকে, এটা একটা বিশেষ কারণ। নেক্সট হচ্ছে ক্যামেল এবং লামা, এর ক্ষেত্রে এরা ম্যামল হওয়া সত্ত্বেও কিন্তু বাইকনকেভস এবং বাইকনভেক্স মানে দ্বিউত্তল, এবং এদের নিউক্লিয়াস থাকে আরবিসির মধ্যে। এই নিউক্লিয়াস থাকে না, এবং এর বাইকনভেভ বলে এদের মোর হিমোগ্লোবিন এর মধ্যে ভর্তি করতে পারে। নেক্সট যেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এদের অ্যাবসেন্ট, তাহলে এদের কী করে শেপটা থাকে এন্ডোপ্লাজমিক, মেইনলি এদের শেপটা রাখছে প্রোটিন, ফ্যাট এবং কোলেস্ট্রল, অ্যান্ড কোলেস্ট্রল এদের নেটওয়ার্ক রাখে, সেই জন্য স্টোমাটিন বলা হয় এদের। স্পঞ্জি, এতে হচ্ছে স্পঞ্জি হয়। এদের যে প্লাজমা মেমব্রেন মানে আরবিসি প্লাজমাকে ডোনার মেমব্রেন বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি করে না, প্লাজমা মেমব্রেন সাম আয়নস ঢুকতে দেয়, কি ক্লোরিন আয়ন এবং বাইকার্বনেট আয়ন, কিন্তু যেটাকে প্রবেশ করতে দেয় না ইনপারমিয়েবল, দেখো সোডিয়ামকে কিন্তু ঢুকতে দিয়েছিল, দেয়নি কিন্তু, সেই পটাশিয়ামকেও ঢুকতে দেয় না। এটা হচ্ছে ডোনার ফেনোমেনন, এটাকে বলা হয় ডোনার ফেনোমেনন। ডিউ টু প্রেজেন্স অফ spongy skeleton and flexible plasma membrane, RBC can pass the blood capillary এই পয়েন্ট অনলি 5 মাইক্রোমিটারের মধ্যে দিয়ে চলে যেতে পারে। এর মধ্যে কি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বস্তু থাকে না, এটা আমরা আগেও জেনেছি। অ্যানোবিক নিজে সবাইকে শ্বসন ক্রিয়া সবার শ্বসনে সাহায্য করলেও আরবিসি সবসময় অবাত শ্বসন করে, অ্যানারোবিক রেসপিরেশন করে। এটা একটা ভালো কোশ্চেন। আরবিসি সবাইকে এরোবিক রেসপিরেশনে সাহায্য করলো, সবাইকে মানে প্রত্যেকটা সেলকে, প্রত্যেকটা প্রাণীকে অ্যারোবিক রেসপিরেশনে সাহায্য করলে শ্বাসবায়ু আদান প্রদান করে, কিন্তু নিজের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না বলে কখনোই কিন্তু আরবিসি, কিন্তু তার কিন্তু গ্লাইকোলিসিস হয়, সেই জন্য গ্লাইকোলিসিস এনজাইম কিন্তু তার মধ্যে পাওয়া যায়, ক্রেবস সার্কেল এনজাইম তার মধ্যে পাওয়া যাবে না, ঠিক আছে। এই যে গ্লাইকোলিসিস প্রেজেন্ট এনজাইম, কিন্তু ক্রেবস সার্কেলটা অ্যাবসেন্ট, ক্রেবস সার্কেল এনজাইম অ্যাবসেন্ট। অ্যান্টিজেন অফ ব্লাড গ্রুপ ইজ প্রেজেন্ট, সারফেসে থাকে সবসময় আরবিসি, এই আরবিসি যদি হয় আরবিসি সারফেসে থাকবে অ্যান্টিজেন মিউকোপলিস্যাকারাইড, মেইনলি এটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি, আর সারফেসে থাকে। আর অ্যাগ্লুটিনোজেন বলে, অ্যাগ্লুটিনোজেন বলা হয় অ্যান্টিজেনকে, আর প্লাজমাতে থাকে হচ্ছে অ্যাগ্লুটিনিন, সেটা হচ্ছে প্রোটিন। তাহলে একটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইড, দ্যাট ইজ স্যাকারাইড, আর অ্যাগ্লুটিন হচ্ছে প্রোটিন, ঠিক আছে। দু রকমের থাকে অ্যান্টিজেন, এ এবং বি। এছাড়াও আমরা পেয়েছি কি আরএইচ ফ্যাক্টর যে গ্রুপ করা হয়, আরএইচ অ্যান্টিজেন, রিসার্চ বানরের ক্ষেত্রে মাকাকা যে বানর, তার নামে রিসার্চ আরএইচ ফ্যাক্টর হয়েছে। তো এই আরএইচ ফ্যাক্টর কিন্তু থাকবে হচ্ছে আরবিসি সারফেসে, ঠিক আছে। আরেকটা যেটা কার্বনিক অ্যাসিড, হ্যাঁ কার্বনিক অ্যানাইড্রেস, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু 3 জায়গায় পড়লাম। কার্বনিক অ্যানাইড্রেসডাম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটা কী করে না, ফাস্টেট এনজাইম উইথ হেল্প অফ জিঙ্ক থাকলে পরে এরা কিন্তু এদের কর্মক্ষমতা 5000 গুণ বাড়িয়ে ফেলতে পারে। খুব ইম্পর্টেন্ট কথাগুলো এখানে লেখা আছে। নেক্সট আর যেগুলো আছে, হ্যাঁ এইখানে কতগুলো জিনিস আছে। আপ টু 20 ইয়ার্স রেড বোন মেরোতে আরবিসি প্রডিউস হয়, আফটার 20 ইয়ার্স রেড বোন মেরো রিপ্লেস করে কি ইয়েলো বোন ম্যারো, ভালো করে মনে রেখো তো, ইয়েলো বোন ম্যারো, এবং ইয়েলো বোন ম্যারো ক্যান নট প্রডিউস আরবিসি। সাম বোনস লাইক ভার্টিব্রি, রিবস, লং বোনস, হিউমারাস, ফিমার, এরা কিন্তু আজীবন কিন্তু আরবিসি প্রডিউস করে। হাইপোটোনিক সলিউশনে আর হাইপারটোনিক সলিউশনে দিলে পরে কী হয় তোমরা জানো, মেইনলি 0.9
মিলিগ্রাম, এটা থাকে হচ্ছে তোমার হচ্ছে 100 ml ব্লাডে NaCl। তাহলে এর থেকে কম হলে হাইপো হবে, বেশি হলে হাইপারটোনিক হবে। তাহলে হাইপারে কী হবে আমরা জানি। মেনলি এরা কী করতে পারে না, 4টে অক্সিজেন গ্রহণ করতে পারে। এগুলো তোমরা পড়ে এসছো, জেনে এসছি, নতুন কিছু কথা না। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি লিউকোসাইটস অর WBC। সাইন্টিফিক নেম হচ্ছে লিউকোসাইট, কালারলেস ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন, নিউক্লিয়াস প্রেজেন্ট অ্যান্ড রিলেটিভলি লেজার ইন নাম্বার। TLC টোটাল লাং ক্যাপাসিটি না, কিন্তু TLC হচ্ছে টোটাল লিউকোসাইট কাউন্ট। একই, TLC টোটাল লিউকোসাইট কাউন্ট, TLC টোটাল লিউকোসাইট কাউন্ট, আর হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। অ্যাভারেজ কত, 6000 থেকে 8000 মাত্র পার কিউবিক মিলিমিটার ব্লাডে থাকে লিউকোসাইট। আর জেনারেলি শর্টলি, খুব কম সময় বাঁচে। উই হ্যাভ টু মেইন ক্যাটাগরি, দুটো ক্যাটাগরি থাকে, গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। আমাদের পড়া হয়ে গেছে। গ্র্যানুলোসাইট হচ্ছে ফিলস, তাহলে গ্রানুল থাকছে, গ্রানুল মানে ফিলস, PHILS, ফিলস বা ফিলাস মানে দানা ধরে নিতে পারি। তাহলে নিউট্রোফিলস, মানে অ্যাসিডোফিলস অ্যান্ড বেসোফিলস। নিউট্রোফিলস হচ্ছে অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি থাকে 62, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। ইউসোফিল একটু কম থাকে 2 to 3%। তাহলে এটা অ্যাবান্ডেন্ট থাকে। এরা মেইনলি কী বলে, ফ্যাগোসের প্রক্রিয়ায় নিউট্রোফিল জীবাণু ধ্বংস করে, ইসোফিল রেজিস্ট করে ইনফেকশন এবং অ্যালার্জির সঙ্গে সম্পর্কিত, অ্যালার্জির সঙ্গে, যেমন সর্দি কাশি এগুলো হওয়ার সঙ্গে ইসোফিল সম্পর্কিত। বেসোফিল সবচেয়ে কম থাকে, 0.5 to 1% থাকে, এবং টোটাল WBC। বেসোফিল সিক্রিট করে, ভেরি ইম্পর্টেন্ট, হিস্টামিন ইনডিউস ইনফ্লামেশন, ফুলে যাওয়া। সেরোটোনিন ইনডিউস ইনফ্লামেশন। হেপারিন প্রিভেন্টস ব্লাড ক্লটিং। তাহলে কি বলছে এনসিইআরটি, বেসোফিল আর এত মানে 0.5 থেকে 1%, এবং টোটাল RBC, বেসোফিল সিক্রিট হিস্টামিন, সেরোটোনিন, হেপারিন এক্সেট্রা, অ্যান্ড আর ইনভলভ ইন ইনফ্লামেটরি রিয়াকশান। এই ইনফ্লামেটরি রিয়াকশানটা কিন্তু হেপারিন বাদে হিস্টামিন এবং সেরোটোনিনের আওতায় পড়ে। অ্যাগ্নোসাইট 2 টাইপস, লিম্ফোসাইট এবং মোনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে কত পার্সেন্টেজ থাকে লিম্ফোসাইট, 20 to 25%, এটাকে মনে রাখতে হবে। এবং এটা দু রকম হয়, বি লিম্ফোসাইট অ্যান্ড টি লিম্ফোসাইট, যেটা ইমিউন রেসপন্সের জন্য বিশেষভাবে দায়ী। মনোসাইট কত না, 6 to 8% থাকে। নিউট্রোফিল অ্যান্ড মোনোসাইটস আর ফ্যাগোসাইটিক সেল, এতক্ষণ বলেছি। আর ডেস্ট্রয় ফরেন অর্গানিজম, ফরেন যে পার্টিকেল ঢুকবে তাদের ধ্বংস করার জন্য এরা সবচেয়ে বিশেষভাবে দায়ী। লিম্ফোসাইটের ক্ষেত্রে, হ্যালো, লিম্ফোসাইট হচ্ছে মেইনলি 2 টাইপস আমরা জেনেছি, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট কোথায়, বোন ম্যারোতে প্রডিউস ইন বোন ম্যারো, বাট ম্যাচিওর হয় কোথায় না, থাইমাস গ্ল্যান্ডে। তৈরি হয় বোন ম্যারোতে, ম্যাচিওর হয় থাইমাস গ্ল্যান্ডে। অন দ্য বেসিস অফ টি লিম্ফোসাইট 4 টাইপস তোমরা পড়েছো, 12-এর ইয়েতে পড়া হয়ে গেছে, কিছুদিন পরে কোশ্চেন নেব। টি কিলার বা সাইটোটক্সিক সেল, ডাইরেক্ট কিল ব্যাকটেরিয়া, টি কিলার সেল। টি হেল্পার সেল, সেটা কি স্টিমুলেট বি লিম্ফোসাইট টু প্রডিউস অ্যান্টিবডি তৈরি করতে এই হেল্পার সেল কাজ করবে, টি হেল্পার। সাপ্রেসার টি সাপ্রেসার কি, সাপ্রেসার টি হচ্ছে টি সাপ্রেস করা হচ্ছে কিলার এবং প্রোটেক্ট ইমিউন সিস্টেম। টি মেমোরি মনে রাখার জন্য মেমোরি সেল দরকার, স্টোর প্রোফাইলস ইন ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস, ঠিক আছে। মেমোরি সেল এরা রাখে, যে যেমন কোনো টিকা দিলে পরে সে কিন্তু মনে রেখে দিতে পারে পরবর্তী কোনভাবে সে অ্যাটাক করবে, সেই টি মেমোরি সেল এটা। বি লিম্ফোসাইট প্রডিউস হচ্ছে কোথায়, বোন ম্যারো, অ্যান্ড ম্যাচিওর হচ্ছে বোন ম্যারোতে। দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। থাইমাস গ্ল্যান্ডে যাচ্ছে মানেই এটা মূলত তোমার হচ্ছে, থাইমাস গ্ল্যান্ড হচ্ছে আমাদের মেনলি হচ্ছে একটা ডিম গ্ল্যান্ড, সেখানে কিন্তু ইমিউন পাওয়ারের ইমিউন প্রসিডিওর মেনটেন করা হয়। ইটস ফাংশন ইজ টু প্রডিউস, সিনথেসাইজ অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্টিবডিজ। মেনলি হচ্ছে বি লিম্ফোসাইটের কাজ অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি ট্রান্সপোর্ট করা বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে বি লিম্ফোসাইটের কাজ। আর টি লিম্ফোসাইট মেনলি ধ্বংসের
মানে বাইরের যে বিজাতীয় বস্তু আসবে তাকে ধ্বংস করা। প্লেটলেটস অর থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট হচ্ছে সাইন্টিফিক নেম অফ প্লেটলেটস বা তোমার অনুচক্রিকা। নেক্সট প্লেটলেটস থ্রম্বোসাইট কী বলা হচ্ছে এখন একটু এনসিআরটি, সেল ফ্র্যাগমেন্টস মানে একটা সেল থেকে ফ্র্যাগমেন্টস পিঞ্চ অফ প্রক্রিয়াতে, ঠিক আছে, মানে এই একটা সেল ছিল, এই সেলটার থেকে কি হলো না পরবর্তীতে এরকম পরপর এগুলো আলাদা হয়ে গেল, এরকম করে তৈরি হচ্ছে ফ্র্যাগমোসাইট। মেগাক্যারিওসাইট হচ্ছে এর স্টেম সেল। স্টেম সেল কোথায়? বোন ম্যারোতে, স্পেশাল টাইপ অফ স্পেশাল সেলস ইন বোন ম্যারো। মেগাক্যারিওসাইট পরে দেখাচ্ছি। মেগাক্যারিওসাইটটা অবশ্যই মনে রাখবে, যার পিঞ্চ অফ প্রক্রিয়ার মাধ্যমে মেনলি এই তোমার ফ্র্যাগমেন্টসগুলো তৈরি হয়। এটা ব্লাডে মোটামুটি আরও কম থাকে, 1.5 লাখ থেকে 3.5 লাখের মতন থাকে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে। ফাংশনস কি? রিলেটিভলি রিলিজ ভ্যারাইটি অফ সাবস্টেন্স, বিভিন্ন সাবস্টেন্সে রিলিজ করে, মোস্ট অফ হুইচ ইনভলভ কোয়াগুলেশন অ্যান্ড ক্লটিং। রক্ত জমাট বাঁধার জন্য যা দায়ী সেগুলোকে মেনলি প্লাজমা প্রোটিনগুলোর অংশ, যেগুলো হচ্ছে মেনলি করবে। রিডাকশন ইন দেয়ার নাম্বার ক্যান লিড টু ক্লটিং ডিজিজ, যদি কমে যায় তাহলে ক্লটিং ডিজিজ, হুইচ উইল লিডস টু এক্সেসিভ লস অফ ব্লাড অফ দ্য বডি। যদি এটা কমে যায় তাহলে আমাদের অতিরিক্ত ব্লাড ক্ষরণ হবে। জাস্ট এটা তোমাদের জানার জন্য আমি ডায়াগ্রামটা দিয়েছি, এই ডায়াগ্রামটা ক্লিক শর্ট করে দেখে নেবে কোনটা কি নাম মেনলি, সেই জন্য আমার এটা দেওয়া। এর যেটা বিশেষ বলছে এক্সটার্নাল যে আবরণটা সেটা হচ্ছে মেনলি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট কোট থাকে। আর কি না, এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে, তার মানে সবশোষণ করতে পারে। আর হচ্ছে কি যে টেন্স গ্র্যানুল সেরোটোনিন কন্টেনিং অর্গানিটি এর মধ্যে থাকে। আর সারফেস যেটা কানেক্টিং সিস্টেম হচ্ছে প্লেটলেটস, হায়ালোপ্লাজম সেগুলো থাকে, এবং মাইক্রোটিউবুলস এগুলো থাকে। মোটামুটি এই কটা পয়েন্ট একটু আমরা জেনে রাখলাম, এটা আসার কোনো কথা নেই, জাস্ট আমাদের মানে কী বলবো কিছুটা নলেজ রাখার জন্য। লিম্ফের এই যে অংশটা এখানে দিয়েছি এটাই কারণে, লিম্ফটা অন্য জায়গায় দিলে ভালো হতো, তবু লিম্ফ ইজ এ মডিফাইড টিস্যু ফ্লুইড এবং ক্লিয়ার কালারলেস ফ্লুইড কানেকটিভ টিস্যু। এরও কিন্তু বেসমেন্ট মেমব্রেন নেই। ফাউন্ড ইন লিম্ফ ভেসেল, কোথায় পাওয়া যায়? লিম্ফ ভেসেল পাওয়া যায়। কম্পোজিশন অফ লিম্ফ ইজ মোর অর লেস ব্লাড, similar to blood, but it contains less calcium, phosphorus and fewer blood corpuscles, খুব কম। আর ল্যাক যেটা থাকবেই না, এরিথ্রোসাইট অ্যান্ড প্লেটলেটস, এরিথ্রোসাইট এবং প্লেটলেটস এর মধ্যে থাকে না। এবং লিম্ফোসাইট মেনলি থাকে কি লিম্ফোসাইট এর মধ্যে প্রেজেন্ট, সেই জন্য জীবাণু ধ্বংস করতে পারে। ফাংশন কি? লিম্ফ সাপ্লাই নাইট্রোজেন, মেনলি আমরা জানি কি নিউট্রিশন, মেনলি লিম্ফ যে নিউট্রিশন করে এবং অক্সিজেন সাপ্লাই দেয় এবং হরমোন এগুলোকে করে টু দোজ পার্টস অফ হোয়ার ব্লাড ক্যান নট রিচ, যেখানে ব্লাড যেতে পারবে না সেখানে এরা যেতে পারে। কারণ আমরা জানি যে একে মিডলম্যান বলা হয়, কারণ এই কোষগুলোর মাঝখানে যে কোষ রস আছে, ভালো করে বুঝো, এই কোষগুলোর মাঝখানে যে কোষ, ব্লাড হয়তো এইভাবে ক্যাপিলারি তৈরি করলো, কিন্তু এই কোষের মধ্যে যাওয়া কিন্তু সম্ভব না। সেটা হচ্ছে সেল ফ্লুইড আছে, তার মধ্যে থেকে বেরিয়ে আসবে এরকম লিম্ফ, আমরা পরে দেখব এরকম বেরিয়ে আসবে, সেটি বলা আছে। এবং একে মিডিলম্যান বলা হয় বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, ব্লাড এবং টিস্যুর মিডিলম্যান বলা হয়, এই দুটোর মাঝখানে যোগাযোগ রক্ষা করে। ইট ড্রেনস অ্যাওয়ে এক্সেস টিস্যু ফ্লুইড and the metabolites and thus tries to maintain the volume of and composition of tissue fluid constant রাখতে এটা সাহায্য করে। লিম্ফ অ্যাবজর্ব ফ্যাটস
ইন ইন্টেস্টাইন আমরা পড়ে এসেছি। আর লিম্ফোসাইট অ্যান্ড মোনোসাইট এই দুটো অ্যাক্টিভলি থাকে, মেইনলি লিম্ফোসাইট, এর মধ্যে থাকে মোনোসাইট খুব কম পরিমাণ থাকে। রেড বোন ম্যারো আরবিসি বলেছি লং বোনে থাকে। হিমাটোপোয়েটিক স্টেম সেল মানে এইচএসসি বলতে যে সমস্ত সেলগুলো রক্ত তৈরি করে তাদের বলা হয় হিমাটোপোয়েটিক সেল, মনে থাকে না? হিমাটোপোয়েটিক, হিম থেকে কথাটা হচ্ছে হিমাটোপোয়েটিক। এর থেকে তৈরি হবে আরবিসি, এর থেকে ডব্লিউবিসি, এর থেকে তৈরি হবে প্লেটলেটস। প্রথমে আরবিসিটা একটু দেখে নেব। আরবিসিটা হচ্ছে ডে 1, যেটা হচ্ছে প্রো অ্যারিথ্রোসাইট, কোথায় আছে না বোন ম্যারোর মধ্যে। তারপরে অ্যারিথ্রোপ্লাস্ট তৈরি হলো। ডে 2তে বেসোফিলিক অ্যারিথ্রোসাইট, 3 ডেতে পলিক্রোমাটোফিলিক অ্যারিথ্রোসাইট, 4 ডে 4-এ যখন আসবে এইটা হচ্ছে নর্মোব্লাস্ট, এটাকে মনে রাখো, বা অর্থোক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট। নর্মোব্লাস্ট লাস্ট, যার মধ্যে নিউক্লিয়াস আছে। এই নর্মোব্লাস্ট থেকে নিউক্লিয়াস বেরিয়ে গেল, ইজেক্ট করলো নিউক্লিয়াস, এবং পাশে যাবে যেটা রয়ে গেল নিউক্লিয়াস ছাড়া রেটিকুলোসাইট। লাস্ট যেটা এর ম্যাচিওর হবে সেখানে কিন্তু থাকবে না কে মাইটোকন্ড্রিয়া থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, গলগি বডিজ থাকবে না, এই সমস্ত কোনো মেজর অর্গানেলি এর মধ্যে থাকবে না ম্যাচিওর আরবিসি বা এরিথ্রোসাইটের ক্ষেত্রে। গ্লোবিউলিনে এই কটা পয়েন্ট দিয়েছি কেন? গ্লোবিউলিনের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি হচ্ছে 4 পলিপেপটাইড চেইন থাকে, তার মধ্যে একমাত্র আলফা হচ্ছে 141 অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, বাকি বিটা গামা ডেল্টা সব হচ্ছে 146, এইটুকু মনে রাখতে হবে। 141 অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে আলফাতে, আর যেটা গামাটা মেনলি থাকে হচ্ছে কাদের, আগের দিন বলেছিলাম এটা হচ্ছে ফিটাসের ক্ষেত্রে, ফিটাসের ক্ষেত্রে থাকে গামা, যার জন্য বোর এফেক্টে এর কোনো এফেক্ট হয় না। আর কি এখানে যেটা বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডব্লিউবিসি, একই নিউক্লিয়াস দেখা যাচ্ছে এখানে, স্টেম সেল হচ্ছে হিমাটোব্লাস্ট, আলাদা করে এর হচ্ছে স্টেম সেল হিমাটোব্লাস্ট, ঠিক আছে, রেড বোন মধ্যে পাওয়া যায়। তারপরে কি প্রি এরিথ্রোসাইট, হিমোগ্লোবিন অ্যাবসেন্ট, তৈরি হয়নি। আর্লি নর্মোসাইটে কিন্তু নিউক্লিয়াস তখনও থাকবে। যেই লেট নর্মোসাইট, এটা দুটো পার্ট হলো, নর্মোসাইট মেনলি মাইটোকন্ড্রিয়া অ্যাবলিস হলো এবং নিউক্লিয়াস বেরিয়ে পড়লো। রেটিকুলোসাইটে নিউক্লিয়াস থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, আর এরিথ্রোসাইটে গলগি, লাস্ট যেটা অবলেটেড হয় সেটা হচ্ছে এরিথ্রোসাইট, গলগি অ্যাপাটাস। এইখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মেগাক্যারিওসাইট থেকে কি প্রসিডিওরে, মেইনলি ব্রেকআপ প্রসিডিওর, পিঞ্চ অফ ব্রেকআপ প্রসিডিওরে প্লেটলেট তৈরি হওয়ার পদ্ধতিটা। স্টেম সেল আরবিসি থেকে কিভাবে আরবিসি তৈরি হচ্ছে, আর একটি স্টেম সেল নিউট্রোফিল থেকে কিভাবে ম্যাচিওর নিউট্রোফিল তৈরি হচ্ছে সেটা দেখানো হয়েছে, ঠিক আছে। এছাড়া ম্যাক্রোফাগাস কোল, মোনোসাইট কোল, এগুলো দেখানো যায়। এখানে যেটা দেখতে হবে এখানে আর কিচ্ছু না, শুধু এইটুকু মনে রাখতে পারো, প্রো এরিথ্রোব্লাস্ট হচ্ছে মেইন স্টেম সেল, হিমাটোপয়েটিকের মেইন স্টেম সেল, তার কতগুলো স্টেম সেল হচ্ছে। প্রো এরিথ্রোব্লাস্ট হচ্ছে তোমার হচ্ছে আরবিসির ক্ষেত্রে, মায়োলোব্লাস্ট যদি হয় ডব্লিউবিসির ক্ষেত্রে, লিম্ফোসাইটের ক্ষেত্রে, মোনোসাইটের ক্ষেত্রে, মেগাক্যারিওসাইট তোমার হচ্ছে প্লেটলেটসের ক্ষেত্রে। আর যে বাকি জিনিসগুলো আছে সেখানে এই লেট এরিথ্রোব্লাস্টের ক্ষেত্রে এটা নিউক্লিয়াস চলে যায়, এটা তোমার জানলে হবে, আর বিশেষ কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে একটা হিমোগ্লোবিনের যে পার্ট, দুটো আলফা বিটা 1 বিটা 2 অ্যান্ড আলফা 2, চারটে আমরা জানি, এবং হিমও থাকে চারটে, হিমটা এই পজিশন থাকে, এবং একটা হিম একটা অক্সিজেন অণু বহন করতে পারে, সেই জন্য চারটে হিম থাকে বলে একটা হিমোগ্লোবিন চারটে অক্সিজেন অণু নিতে পারে। এখানে যেটার জন্য দিয়েছি সেটা হচ্ছে পিভিসি, প্যাকড সেল ভলিউম, আর হচ্ছে হেমোক্রিট ভলিউম রক্তে। পিভিসি বা প্যাকড সেল ভলিউমটা কি? ভলিউম অফ টোটাল নাম্বার অফ ব্লাড কর্পাসেলস, যত
যতগুলো টোটাল নাম্বার অফ ব্লাড কর্পাসেস থাকবে তাকে বলবো হচ্ছে আমরা মানে আর কী কী পড়লো, আরবিসি এর মধ্যে ঢুকলো প্লাস ডাব্লিউবিসি প্লাস প্লেটলেটস, টোটাল নাম্বার অফ ব্লাড কর্পাসেস তাকে বলবো হচ্ছে প্যাকড সেল ভলিউম। আর হিমোগ্লোবিন অনলি আরবিসি, এবং আরবিসিটা হচ্ছে 44% চলে আসবে, আর এইগুলো মিলে হয়ে যাবে কত, অনলি 1%। এই চার্টটা দেখে রেখো, বিলিরুবিন এবং বিলিভার্ডিন, গ্রিন কালারের বিলিভার্ডিন আর হয় কীভাবে তৈরি হয়, পরফাইরিন থেকে তৈরি হয়। মেইনলি আমি একটু দেখিয়ে দিই, ডেড আরবিসি কোথায় গেছে না, এ গেছে হচ্ছে স্প্লিনে। ডেড আরবিসি হচ্ছে গ্লোবিউলিন পার্ট হয়ে গেল, হিম পার্ট হয়ে গেল, এই গ্লোবিউলিন পার্ট চলে যাবে অন্য কাজে, সেটা পরে দেখাচ্ছি। আয়রন পার্ট ভেঙে চলে আসলো, পরফাইরিন তৈরি করলো বিলিরুবিন এবং বিলিভার্ডিন, বাইল জুইসে চলে গেল লিভারে, সেখান থেকে স্টার্কোবিলিনোজেন, আমরা জানি যে কালার অফ স্টুলের কালার স্টার্কোবিলিনোজেন, আর ইউরোবিলিনোজেন যেটা হচ্ছে গিফট কালার প্লাজমা, রক্তের যে রঙের কালার সেটা ইউরোবিলিনোজেন, সেইখান থেকেই আসে হচ্ছে ইউরোক্রোম। ভালো করে মনে করি, এটা কিন্তু পরীক্ষায় পড়বে, কিচ্ছু করার নেই। স্টার্কোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন প্লাজমা কালার, আর ইউরোক্রোম যেটা হচ্ছে ইউরিনের কালার তৈরি করতে সাহায্য করে, সেটা ইউরোবিলিনোজেন মেইনলি তৈরি হয় কোথা থেকে না, বাইল জুস থেকে। নেক্সট হচ্ছে আমরা পড়বো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ আমরা পড়ে এসে আমাদের জানা আছে ব্লাড গ্রুপের সমস্ত, শুধু আরএস ফ্যাক্টরটা তাও মনে পড়া হয়ে গেছে, এম এর ব্লাড গ্রুপও পড়া হয়ে গেছে, পিতৃত্ব নির্ণয়ে এম এর ব্লাড গ্রুপ সেটাও পড়া হয়ে গেছে। ব্লাড গ্রুপ অ্যাকর্ডিং টু এনসিআরটি, bloods of humans differ in certain aspect though it's appear to be similar। প্রত্যেকটা রক্ত দেখতে একই রকম, কিন্তু তাদের কিছু কিছু ডিফার আছে বিভিন্ন আসপেক্টে। কিসের? ভেরিয়াস টাইপ অফ ব্লাড গ্রুপ হ্যাজ বিন ডান টু সাচ ব্লাড গ্রুপ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ আর ওয়াইডলি ইউজড ইন ওয়ার্ল্ড। এছাড়া এন ব্লাড গ্রুপ আছে, সেটা কি ফাদার রিকগনিশন করতে সাহায্য করে। এবিও ব্লাড গ্রুপ সম্বন্ধে আমাদের খুব জানা, খুব তাড়াতাড়ি পড়বো। দিস গ্রুপিং ইজ বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সারফেস অ্যান্টিজেন, মানে এই আরবিসির বাইরে যদি এ অ্যান্টিজেন থাকে অথবা বি অ্যান্টিজেন থাকতে পারে, তার উপর ভিত্তি করে কত রকম ব্লাড হয়েছে না, 4 রকমের হয়। এ গ্রুপের ব্লাড, বি গ্রুপের ব্লাড, এবি গ্রুপের ব্লাড, এবং আমরা জেনেটিক্সে খুব ভালো পড়েছি ও গ্রুপের ব্লাড কীভাবে হয়, সব কিছু আমাদের জানা। অ্যান্টিজেন কেমিক্যালস কি, সারফেস কেমিক্যাল দ্যাট ক্যান বি ইনডিউসড ইমিউন রেসপন্স অন আরবিসি নেমলি এ এবং বি। এই অ্যান্টিজেনের জন্যই ইমিউন রেসপন্স হবে এবং তার ফলে অ্যান্টিবডি তৈরি হবে। অ্যান্টিবডি থাকবে কোথায় না, প্লাজমাতে। সিমিলারলি দ্য প্লাজমা অফ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল কন্টেন্ট টু ন্যাচারাল অ্যান্টিবডিজ, যেটা হচ্ছে প্রোটিন প্রডিউসিং ইন রেসপন্স টু অ্যান্টিজেন। এ এবং বি অ্যান্টিজেনের পরিপ্রেক্ষিতে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কি, ব্লাড গ্রুপ এতে থাকে হচ্ছে বিটা অ্যান্টিজেন অ্যান্টিবডি, আর বিতে থাকবে হচ্ছে আলফা। কিন্তু এর সিরামে যেটা থাকবে সেটা আবার অ্যান্টিসিরাম এ হয়। হ্যাঁ, যখন আমরা আরএস ফ্যাক্টর আমরা করতে যাই সেখানে কিন্তু সিরামকে কিন্তু অ্যান্টিসিরাম এ মানে আলফা, তখন অ্যান্টিসিরাম এ হয়ে যায়, ঠিক আছে, এই আলফাটা। আর তাহলে এটা হচ্ছে অ্যান্টিসিরাম বি। ওকে, আমার নোটগুলোতে সব দেওয়া আছে। ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন, যখন আমরা রক্ত দিই একজন কাছে আরেকজনকে, এনি ব্লাড ক্যান নট বি ইউজ, যে কোনো ব্লাড ইউজ করা যায় না। দ্য ব্লাড অফ এ ডোনার, যে দেবে, হ্যাজ টু বি ক্যালকুলেটলি ম্যাচ উইথ দ্য ব্লাড অফ রিসিপিয়েন্ট, যে নেবে তার সঙ্গে যেন ম্যাচ করে, বিফোর এনি ট্রান্সফিউশন টু অ্যাভয়েড সিভিয়ার প্রবলেম অফ ক্ল্যাম্পিং, দ্যাট ইজ ডিস্ট্রাকশন অফ আরবিসি। আরবিসি যাতে ধ্বংস না হয় সেই জন্য আমাদের আগে টেস্ট করে নিতে হয়। কী টেস্ট করে নিতে হয়? তাদের টেস্ট করে নিতে হয় অ্যান্টিজেন মেনলি টেস্ট করতে হয়, আর আরএস ফ্যাক্টর আমাদের দেখে নিতে হয়। আরএস ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, যদিও আলোচনা করে না, কারণ আরএস ফ্যাক্টর নেগেটিভ পজিটিভের মধ্যে অনেক কিছু নির্ভর করে।
তবে অ্যান্টিজেন এ বিটা যতটা প্রকটভাবে বা যতটাভাবে তোমার প্রত্যক্ষভাবে করে ডিরেক্টলি, ওটা অতটা না হলেও তবে করে। দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ইন দ্য 4 গ্রুপস অফ ব্লাড হচ্ছে কি এ বি ও গিভেন ফলোয়িং টেবিলস 18.1 কী দেখাচ্ছে, এ গ্রুপ বি গ্রুপ এ বি, এগুলো জানা আমাদের। তাহলে অ্যান্টিজেন কী থাকবে, সবসময় জানবো যে এই গ্রুপ যেটা থাকবে অ্যান্টিজেনও থাকবে। তাহলে এ বি গ্রুপে অ্যান্টিজেন এ বি থাকবে, ও গ্রুপে থাকবে না। আর আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম এ গ্রুপের ব্লাড এ গ্রুপ নিতে পারে, এটা আর বোঝানোর দরকার নেই। হ্যাঁ, বি গ্রুপের ব্লাড বি গ্রুপ নিতে পারে, তারপর ও এ বি গ্রুপের ব্লাড এ বি গ্রুপ নিতে পারে, এটা আমি করে দেখিয়েছিলাম। কিন্তু ও গ্রুপের ব্লাড ও গ্রুপই নিতে পারে। আর কি, ও গ্রুপ সবাইকে দিতে পারে, মনে করে দেখো, এগুলো সব দেখিয়েছিলাম। আর কি, এ গ্রুপের ব্লাড তাহলে কী হলো না, নিজে নিতে পারে, আর ও গ্রুপের ব্লাড নিতে পারে। তাহলে এইটা যদি হয় তাহলে এ সবাইকে দিতে পারে, এ বি গ্রুপের ব্লাডকে দিতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসিডিওর। এ কাউকে দিতে পারে না, নিতে পারে। সার্বজনীন গ্রহীতা বলা হয় এ বি প্লাস, কেন বলছি পরে। আর সার্বজনীন দাতা বা ডোনার ও মাইনাস। ও মাইনাস মানে যার আরএস ফ্যাক্টর নেই, আর যার আরএস ফ্যাক্টর আছে সেটা হচ্ছে প্লাস। যাই হোক, এটা কিন্তু অ্যাকর্ডিং টু এনসিআরটি খুব ভালো করে বুঝতে হবে, কারণ এইখানে এটা দেওয়া আছে। অ্যান্টিসিরাম বি, এই যে অ্যান্টিসিরাম বি, অ্যান্টিসিরাম এ নীল, আর অ্যান্টিসিরাম এ বি, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন পড়ে না, ভাগ্য ভালো তোমাদের পড়ে না। এখান থেকে কোশ্চেন পড়লে কিন্তু দুর্দান্ত কোশ্চেন করতে পারে। এবং এর উত্তর কোথায় হবে, তোমাদের যে নোটগুলো দিয়েছি সেখানে দেখে নেবে অ্যান্টিসিরাম কী করে আমরা ব্লাডের গ্রুপ নির্ণয় করি। কারণ 3টে পেট্রিটিস নিই, মনে করে দেখো, 1 2 3, একটাতে কী নিই, একটাতে মানে মনে করো এ শ্রেণীর ব্লাড, তারপর হচ্ছে বি শ্রেণীর আর হচ্ছে আরএস ফ্যাক্টর। তো আরএস ফ্যাক্টর করে এই 3টে দিয়ে কিন্তু আমরা করতে পারি। একটা হচ্ছে কি অ্যান্টিসিরাম এ, অ্যান্টিসিরাম যদি এ নিই তাহলে এখানে কোয়াগুলেট করছে কি করছে না তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ফ্যাক্টর করতে পারি। তাহলে এখানেও যদি পজিটিভ দেখায় তাহলে সেটা পজিটিভ, আর যদি নেগেটিভ দেখায় তাহলে নেগেটিভ। এখানে যদি পজিটিভ দেখায় তাহলে সেটা বি শ্রেণীর ব্লাড, এখানে যদি নেগেটিভ দেখায় তাহলে সেটা, যদি নেগেটিভ দেখায় তাহলে কী হবে না, সে হচ্ছে পজিটিভ যদি দেখায় তাহলে বি শ্রেণীর ব্লাড, কারণ সে কোয়াগুলেট করেছে। তাহলে এটা যদি নেগেটিভ দেখায় এটা হবে তাহলে বি শ্রেণীর ব্লাড, নেগেটিভ দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা করে আসি। সেই জন্য যেটা আমাদের ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে ওইখান থেকে বুঝতে হবে। এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি অ্যান্টিসিরাম বি, দেখো এ শ্রেণীর ব্লাডে অ্যান্টিসিরাম বি থাকে, কোথায় থাকে, প্লাজমায় থাকে, অ্যান্টিবডি, সেটাই হচ্ছে অ্যান্টিসিরাম বি বা বিটা অ্যান্টিবডি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বি অ্যান্টিজেন যদি হয় তাহলে অ্যান্টিসিরাম এ আলফা, অ্যান্টিসিরাম এ। যেহেতু এর দুটো অ্যান্টিজেন থাকে, এর এখানে কোনো অ্যান্টিবডি থাকে না, সেই জন্য এ সবার, দেখো অ্যান্টিবডি থাকলে কি, অ্যান্টিজেন থাকলে পরে কারো দেহে যদি দেওয়া হয় তাহলে সে অ্যান্টিবডি তৈরি করবে। এর যেহেতু অ্যান্টিবডি থাকে না, ঠিক আছে, এর যেহেতু অ্যান্টিবডি থাকে না সেই জন্য এ কিন্তু সবার ব্লাড নিতে পারে। কিন্তু ও শ্রেণীর ব্লাডে এর যেহেতু অ্যান্টিজেন থাকে না, যে কোনো রক্তে ঢুকে যে কোয়াগুলেট করবে সেই ফ্যাক্টরটা, অ্যান্টিজেনই নেই, শত্রুই নেই। আর কি, যদি কোনো অসুবিধা হয় সে সঙ্গে সঙ্গে প্রোটেকশন দেওয়ার জন্য অ্যান্টিবডি এ এবং বি, মানে বিটা এবং আলফা, অ্যান্টিসিরাম এ আর বিটা দিয়ে দিই, সেই জন্য হচ্ছে ও শ্রেণীর ব্লাড। ঠিক আছে, এইটা ভালো করে বোঝো। Group O blood can be donated to person who with any other group of blood, hence O is group is universal. মেইনলি কিন্তু এটা ও শ্রেণীর ব্লাড বললে আমরা এনসিআরটি তাই বলবো, কিন্তু মেইনলি এটা ও নেগেটিভ ব্লাড হলে সবচেয়ে ঠিক অ্যাকুরেট।
তাহলে কোনো রিয়াকশান হবে না। এবি পজিটিভ যদি হয় তবে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এবি পজিটিভ হলে অ্যাকুরেট উত্তর, কিন্তু এনসিইআরটিতে এবি যখন বলেছে তোমাকে এবি মানতে হবে। এটার সঙ্গে আমি এই জেনোটাইপটাকে ঢুকিয়েছি 1 নম্বর। আর কি ঢুকিয়েছি না, কাকে দিতে পারবে, কাকে দিতে পারবে, তাহলে এ শ্রেণীর ব্লাড, এ শ্রেণীর ব্লাডকে দিতে পারবে, এবিকে দিতে পারবে। আর ক্যান গেট ব্লাড এ শ্রেণীর থেকে নিতে পারবে, ও শ্রেণীর থেকে নিতে পারবে। এই পার্থক্যটা এখানে দেখিয়েছি, আর কিচ্ছু না, একবার দেখে নেবে। নেক্সট হচ্ছে আরএস গ্রুপিং। অ্যাকর্ডিং টু এনসিইআরটি, another antigen RS antigen similar to one present in rhesus monkey, hence RS rhesus, তার বিজ্ঞানসম্মত নাম কি, ম্যাকাকা rhesus, is also observed on the surface of RBC। এটাও সারফেস অফ RBC অফ মেজরিটি, কত, নিয়ারলি 80%। এটা ওয়ার্ল্ড ওয়াইডের 80%, কিন্তু ইন্ডিয়ান ক্ষেত্রে 97% পিপুলের ক্ষেত্রে আছে পজিটিভ, আর 3% হচ্ছে থাকে না নেগেটিভ। 3% আরএইচ নেগেটিভ আর আরএইচ পজিটিভ হচ্ছে 97% ইন কেস অফ ইন্ডিয়া। আর ওয়ার্ল্ড ব্যাপীতে 80% পজিটিভ, 20% নেগেটিভ, মনে থাকবে, আরএইচ নেগেটিভ অফ হিউম্যানস। সাচ ইন্ডিভিজুয়ালস আর কল্ড আরএইচ পজিটিভ, থাকলে আরএইচ পজিটিভ, অ্যান্ড দোজ যাদের থাকবে তাদের বলবো আমরা আরএইচ নেগেটিভ। অ্যান্ড আরএইচ নেগেটিভ পার্সন, এখানে একটা পিকুলারিটি আসবে, সেটা আমরা বুঝবো। হ্যাঁ, সেটা আমরা আগেও পড়েছি, আমরা জেনেটিক্সও পড়েছি, এখানে একটু ভালো করে বুঝবো। আরএইচ নেগেটিভ পার্সন ইফ এক্সপোজ টু আরএইচ পজিটিভ ব্লাড, যদি আরএইচ নেগেটিভ পার্সনের রক্ত যদি কোনোভাবে আরএইচ পজিটিভ ইন্ডিভিজুয়ালের দেহে উন্মুক্ত হয়, উইল ফর্ম স্পেসিফিক অ্যান্টিবডি এগেনস্ট আরএইচ। তখন কি তৈরি করবে না, আরএইচ নেগেটিভ পার্সনের দেহে তৈরি হবে আরএইচ অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিজেন পরবর্তীতে কিন্তু আবার যদি পজিটিভ আসে তাহলে তাকে কোয়াগুলেট করে মেরে ফেলে দেবে। ঠিক আছে, সেটা কি বলছে, অ্যান আরএইচ নেগেটিভ পার্সন ইফ এক্সপোজড টু আরএইচ পজিটিভ ব্লাড will form specific antibodies against Rh antigen. Therefore, Rh group should also be matched before transfusion. তাহলে এটাও আমাদের দেখে নিতে হবে যে Rh পজিটিভ না নেগেটিভ। এর জন্যই যে ঘটনাটা ঘটে এরিথ্রোব্লাস্টোসিস ফর্টিলিস, মানে এরিথ্রোব্লাস্টোসিস ফর্টিলিস মানে আরবিসি ধ্বংস হয়ে যায় ফিটাল অবস্থায়। যদি জন্মায় বাচ্চা তখন তাকে বলি এইচডিএন, ভালো করে বুঝে নাও, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। যদি এই অবস্থায় বাচ্চাটা জন্মায় তাহলে তার জন্ডিস হবে, হ্যাঁ, তারপর আস্তে আস্তে সে ক্ষীণে মারা যাবে, সেটা পরের কথা। যদি জন্মায় তাহলে তাকে বলে এইচডিএন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। আরেক রকমের হতে পারে, গর্ভেই সন্তান মারা যেতে পারে, হাইড্রপ ফিটালিস্ট, ডেথ অফ এমব্রিও, যখন একদম এমব্রিও অবস্থায় মারা যাবে তখন হবে হাইড্রপ ফিটালিস। স্পেশাল কেস অফ আরএইচ ইনকম্প্যাটিবিলিটি মানে মিসম্যাচিং যদি হয়, হ্যাজ বিন অবজার্ভ বিটুইন আরএইচ নেগেটিভ প্রেগনেন্ট মাদার উইথ আরএফ পজিটিভ ফিটাস। দেখো অনেক সময় ফাদার দেয়, ফাদারটা দিলে কিন্তু অ্যাকুরেট হবে না, তার কারণ হচ্ছে যে আরএইচ পজিটিভ ফাদার হলেও সে যদি মানে দুটো জিনের যদি একটা অন্যরকম দেয় তাহলে কিন্তু ফিটাস নেগেটিভ হলে আর কিছু করার নেই। সেই জন্য ফিটাসের ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা এই আলোচনা করব, ঠিক আছে। সেই জন্য আরএইচ নেগেটিভ মাদার যদি হয় এবং ফিটাস যদি মানে যে ভ্রূণটা সেটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, তাহলে প্রথম চাইল্ড বার্থ নিতে কোনো মানে জন্ম করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু কারণ আমরা জানি প্লাসেন্টাতে ব্লাড কখনো মেশে না চাইল্ডের সঙ্গে, তোমার হচ্ছে
মায়ের। কিন্তু যখন তোমার হচ্ছে বাচ্চা যখন জন্মায় তখন কিন্তু রক্ত কিন্তু লেগে যেতে পারে এবং লেগে যাওয়াটাই স্বাভাবিক। ওই সময় যদি লাগে তখন কিন্তু তার ভিতরে অ্যান্টিবডি, মায়ের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে এগেনস্ট আরএস পজিটিভ। সেই কথাটা এখানে বলছে, আরএস অ্যান্টিজেন অফ ফিটাস ডু নট গেট এক্সপোজ টু আরএস নেগেটিভ অফ মাদার ইন ফার্স্ট প্রেগনেন্সি অ্যাজ দ্য টু ব্লাডস আর ওয়েল সেপারেটেড বাই প্লাসেন্টা। কি বললো কি কথাটা, যে প্রথম প্রেগনেন্সিতে কোনো অসুবিধা হয় না কেন, দুটো ব্লাড সেপারেট থাকে প্লাসেন্টের মাধ্যমে। হাউএভার ডিউরিং ডেলিভারি অফ ফার্স্ট চাইল্ড, যখন প্রথম ফার্স্ট চাইল্ড ডেলিভারি, দেয়ার ইজ এ পসিবিলিটিটা প্রায় 99% ক্ষেত্রে, টু এক্সপোজার অফ ম্যাটার্নাল ব্লাড টু স্মল অ্যামাউন্ট অফ আরএস পজিটিভ ফিটাসের ক্ষেত্রে হয়ে যায়। ইন সাচ কেস মাদার স্টার্ট প্রিপারিং অ্যান্টিবডিজ এগেনস্ট আরএস অ্যান্টিজেন অফ ফিটাস। ওই যে ফিটাসের যে পজিটিভ ছিল তার এগেনস্টে অ্যান্টিজেন তৈরি করবে তার নিজের দেহের ব্লাডে। তাহলে সেই অ্যান্টিজেন কিন্তু তৈরি হয়ে গেল কার দেহে, মায়ের দেহে। সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে অসুবিধা হবে। ইন কেস অফ আর সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিস, পরবর্তী যে প্রেগনেন্সি হবে, আরএস অ্যান্টিবডিজ ফর্ম ইন মাদার ক্যান লিক। তাহলে আরএস অ্যান্টিজেনের এগেনস্টে আরএস অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এই যে এইখানে কী হচ্ছে, যখনই আসলো ইন সাচ কেস মাদার স্টার্ট প্রিপারিং অ্যান্টিবডিজ এগেনস্ট আরএস অ্যান্টিজেন। তাহলে আরএস অ্যান্টিজেনটা কার ছিল, পজিটিভ ছিল মানে ফিটাসের, তার এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি অলরেডি তৈরি করে ফেললো মা, যখনই ব্লাডে প্লাস মাইনাস ব্লাডে মিশে গেল। এবার in case of subsequent pregnancy the RS antibodies from mother can leak into the blood of fetus positive মারতো নেগেটিভ ব্লাড অ্যান্ড ডেস্ট্রয় ফিটাল আরবিসি। যেই হলো কারণ কি, তার অ্যান্টিবডি তো ভেতরে রয়েছে। তাহলে যখনই ব্লাডের মধ্যে গেল সঙ্গে সঙ্গে কি, সঙ্গে সঙ্গে তার মায়ের অ্যান্টিবডি সঙ্গে সঙ্গে তার ফিটাসের আরবিসিকে ধ্বংস করে দিল। দিস কুড বি ফিটাল, ফিটাল মানে মৃত বা একদম শেষ অবস্থা, ফিটাল টু ফিটাস অর কুড কজ সিভিয়ার অ্যানিমিয়া, যদিও জন্মায় খুব এবং জন্ডিস টু দ্য বডি, টু দ্য বেবি হতে পারে। দিস কন্ডিশন ইজ কজ অ্যারিথ্রোব্লাস্টোসিস ফর্টিস। তাহলে এই যে কন্ডিশনে বাচ্চাটা জন্মালো তাহলে বলা হবে অ্যারিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, দিস ক্যান বি অ্যাভয়েডেড। এটা এই যে ঘটনাটা এটা কিন্তু অ্যাভয়েড করতে পারি আমরা, এবং ডাক্তাররা তাই করে। যখন এই আরএস ফ্যাক্টর যদি এরকম ব্লাড চেক করে যদি দেখা যায় হয়, তখন তারা কি করে না, তারা যেটা করে ডাক্তারবাবুরা, দিস ক্যান বি অ্যাভয়েডেড বাই অ্যাডমিনিস্ট্রেটিং অ্যান্টি আরএস অ্যান্টিবডিস। তাহলে তখন আমরা কি করি, অলরেডি অ্যান্টিবডি তো তৈরি হয়ে গেছে মায়ের দেহে, তাহলে অ্যান্টি আরএস অ্যান্টিবডি তখন মায়ের দেহে প্রবেশ করে দেওয়া হলো টু মাদার ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ ফার্স্ট চাইল্ড। প্রথম চাইল্ড হওয়ার পরে এটা আমাদের মাদারের দেহে যদি দিয়ে দিই তাহলে দ্বিতীয় চাইল্ডেও কোনো ক্ষতি করতে পারবে না, নেগেটিভ আর পজিটিভ ব্লাড। ঠিক, দিস ইজ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। একটু এই যে ম্যাটার্নাল সার্কুলেশন, এই যে এটা হচ্ছে ম্যাটার্নাল সার্কুলেশন হচ্ছে ম্যাটার্নাল আরএস নেগেটিভ ব্লাড। এই যে দেখতে পাচ্ছি এগুলো গোল গোল মতন, এগুলো আরএস নেগেটিভ ব্লাড দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর এইখানে ফিটাল আরএস পজিটিভ রেড সেল এন্টার্স সার্কুলেশন। এই যে যখন কোনো সময় যখন ডেলিভারি হবে তখন হয়ে যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিটাল আরএস পজিটিভ, এটা কোনো কারণে এই আসছে, এসে এর মধ্যে প্রবেশ করছে। তাহলে কি হলো না, ম্যাটার্নাল সার্কুলেশন, ম্যাটার্নাল নেগেটিভ, দেখো নেগেটিভ এটা আছে, কিন্তু এই অ্যান্টি আরএস অ্যান্টিবডি আমরা দিলাম, কারণ তার মধ্যে আরএস অ্যান্টিবডি তৈরি হচ্ছে। যদি অ্যান্টি আরএস দেওয়া হয় তাহলে কিছু হবে না। তাহলে অ্যান্টি আরএস অ্যান্টিবডি যদি না দিই তাহলে অলরেডি তৈরি হয়ে গেল, ধরে নাও এটা আরএস অ্যান্টিবডি তৈরি হয়েছে। নেক্সট
ম্যাটার্নাল সার্কুলেশন এবং ম্যাটার্নাল অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ক্রস দ্য প্লাসেন্টা, ক্রস করলো, প্লাসেন্টাকে ক্রস করলো মানে এর থেকে ক্রস করলো, এই ধরে নিয়ে এইখান থেকে ক্রস করলো। অ্যাগ্লুটেশনের অফ ফিটাল আরএস পজিটিভ রেড কালার এবং সেটা কী হলো এইচডিএন, সঙ্গে সঙ্গে এইচডিএন একদম এরিথ্রোব্লাস্টোসিস ফসিলিস দেখা গেল। নেক্সট হচ্ছে যেটা আমরা পড়ব কোয়াগুলেশন অফ ক্লটিং অফ ব্লাড।